নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে এর আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আমার চ্যানেলকে যাতে বাড়ে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে লাইক করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওকে। তো আজকে আবার একটা নতুন আমার চ্যানেল নাম আগে নিশ্চয়ই শুনেছেন, ড্রিম ক্রিয়েশন ইনভেস্টমেন্ট আমার চ্যানেল নাম। তো আমার চ্যানেলকে বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে আমার চ্যানেল বৃদ্ধি হয় এবং আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে কিভাবে নতুন করে আরও টাকা কিভাবে বৃদ্ধি করা যায় তার সম্পর্কে আপনাদের জানানো, তার পদ্ধতি সম্পর্কে আপনাদের জানানো, এটাই আমার কাজ। তো আজকে আবারও সেই কিভাবে টাকা বাড়ানো যায় বা বৃদ্ধি করা যায় সেই জিনিস খুঁজতে গিয়ে আবার একটা নতুন ফান্ড নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। কেন আমি এই ফান্ডটা বাছলাম? কারণ বেশ কিছুদিন ধরেই দেখছি আমার ক্লায়েন্টরা বা অনেকের মধ্যেই যে বাজারের এই দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে শেয়ার প্রাইস, এই কারণে কিন্তু অনেকেই বলছে যে দাদা মিড ক্যাপ ফান্ড দিলে ভালো হয়। তো আমি বেশ কিছুদিন ধরেই এই মিড ক্যাপ ফান্ড খুঁজতে গিয়েই আমার একটা ফান্ড চোখে পড়ে গেছে, যে ফান্ডটা নাকি অন্যান্য ফান্ডের থেকে আলাদা আমার মনে হচ্ছে। দেখুন, এটা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, এটা বুঝিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং আমার কথার উপর ভিত্তি করে কখনো ইনভেস্টমেন্টে যাবেন না আপনারা। তো মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডকে বেছে নিয়েছি। এর আগে আপনারা আমার ভিডিও দেখবেন যে আমি মার্কেট ক্যাপ নিয়ে ভিডিও করেছি এবং সেখানে আমি মার্কেট ক্যাপ নিয়ে ভিডিওর ওখানেই আমি বলেছি কিভাবে শেয়ার বাজারে প্রথম 100 কোম্পানি, 1 থেকে 100টা কোম্পানিকে আমরা লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে ফেলি বা সেবি নিয়ম অনুসারে লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরের অর্থাৎ পরের আপনার 101 থেকে পরের আরও 150টা কোম্পানি, 250তম কোম্পানি, প্রথম 100 চলে গেল লার্জ ক্যাপ, পরের 150 কোম্পানি সেটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তারপরে যে 251 থেকে যে পরবর্তী যে বড় একটা আরও যে শেয়ার আছে, হ্যাঁ, সেটা কিন্তু টোটালটাই স্মল ক্যাপের মধ্যে পড়ে। তো লার্জ ক্যাপ মার্কেট ক্যাপ অনুসারে যদি ভাবা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 30,000 কোটি টাকার উপরেই মোটামুটি আমরা বলতে পারি সেটা কিন্তু লার্জ ক্যাপ স্টক। মার্কেট ক্যাপের বিচারে যদি আপনি ভাবেন বা বিচার করেন, তো 30,000 কোটি টাকার উপরেই হচ্ছে লার্জ ক্যাপ এবং 30,000 কোটি টাকার নিচে এবং আপ টু 8,000 crore, অর্থাৎ 8,000 crore থেকে আপনার হচ্ছে 30,000 crore মধ্যে মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ধরা যেতে পারে। তো মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড কেন আমি বাছলাম? মিড ক্যাপ ফান্ড কিন্তু আসছে দিনে বড় কোম্পানি হওয়ার সম্ভাবনাময় কোম্পানি, যেটা নাকি ভবিষ্যতে বড় কোম্পানি হতে পারে। অনেকেই আমরা কিন্তু যে হিরে খোঁজার যে তাগিদে বা হিরে খোঁজার জন্য যে আমরা ছুটে চলেছি অনবরত, অর্থাৎ আসছে দিনে যারা একটা ভবিষ্যতে বড় কোম্পানিতে রূপান্তরিত হবে, সেই ধরনের কোম্পানি কিন্তু ওই মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যেই কিন্তু খুঁজে পাওয়া যায়, যেটা নাকি পরবর্তীকালে একটা বড় কোম্পানিতে আমরা দেখতে পারি ভবিষ্যতের বড় কোম্পানি, যেটা নাকি এখনকার দিনে যে টপ কোম্পানিগুলো আমরা যেমন খুঁজি, যেমন আপনার ধরুন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আল্ট্রাটেক সিমেন্ট, এসব কোম্পানি কোনো একটা দিন ছোট কোম্পানি ছিল, সেখান থেকে ধীরে ধীরে মিড ক্যাপ ক্যাটাগরিতে গেছে, তারপর হয়তো লার্জ ক্যাপ ক্যাটাগরিতে গেছে। তো মিড ক্যাপের মধ্যেই লুকিয়ে আছে অনেক লার্জ ক্যাপ, যেটা ভবিষ্যতে আমাদের শেয়ার বাজারে হয়তো তারা বড় কোম্পানি রূপে স্থান পাবে। তো আর মিড ক্যাপের মধ্যে কেন মিড ক্যাপে আপনার হচ্ছে গ্রোথটা বেশি হয় এবং আপনার টাকার যে বৃদ্ধি, সেক্ষেত্রে কিন্তু আপনি মিড ক্যাপ শেয়ারে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার টাকার বৃদ্ধিটা বেশি হতে পারে। সেই জন্য মিড ক্যাপ ফান্ড আমি বেছে নিয়েছি। তো এই ফান্ডটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডের বর্তমান ইউএম আছে 15,940 কোটি টাকা। ইউএম এর উপরই কিন্তু অনেকটা নির্ভর করে ফান্ডের চলাফেরা। তো ফান্ড ম্যানেজার হচ্ছেন রাকেশ শেট্টি, আছেন
সুনীল সাওয়ান্ত আছেন, আর নিকেত সাহা আছে। তো ফান্ড ম্যানেজার উপর নির্ভর করবে কতটা ফান্ড কিভাবে পরিচালনা করা যায়। তো আমার এই ফান্ডটা ভালো লেগেছে, মেনলি হচ্ছে আপনার যে ধরনের স্টকগুলো ওরা অ্যাকুমুলেশন করেছে টপ 20 মানে 20 স্টকের মধ্যেই, সিলেক্টিভ স্টকের মধ্যেই ফান্ডটা রাখা হয়েছে। তো আমি ফান্ডে পরবর্তীকালে আমি স্টক নিয়ে আলোচনা করছি, তার আগে আমি সেক্টরাল অ্যালোকেশন নিয়ে কিছুটা আলোচনা করে নিচ্ছি। কারণ মতিলাল ওসওয়াল এই ফান্ডটা আমার ভালো লাগার কারণ হচ্ছে ফান্ডের অনেকটা পার্টই কিন্তু এখনো 100% কিন্তু অ্যালোকেশন ইকুইটিতে, কিন্তু ম্যাক্সিমাম টাকাটাই যে অ্যালোকেশন করে রেখেছে তা নয়। ভবিষ্যতে যদি বাজারে কোনো অঘটন ঘটে সেক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজারের হাতে অনেকটা টাকা কিন্তু ডেট এবং ক্যাশ ইন হ্যান্ডে আছে। সেক্ষেত্রে যদি দেখেন 100% টাকার মধ্যে ইকুইটিতে মানে টাকা আছে, 78.28% ইকুইটিতে আছে টাকা, 16.43% টাকা কিন্তু ডেট ফান্ডে আছে, এবং ক্যাশ ইন হ্যান্ডে আছে 5.29%, যেটা নাকি অনেকটা টাকাই কিন্তু আপনার ফান্ড ম্যানেজারের কিন্তু হাতে রয়ে গেছে, যেটা কিন্তু ভবিষ্যতে কোনো অঘটন ঘটলে শেয়ার বাজারে সেই সময় কিন্তু টাকাটা তারা লাগাতে পারবে। তো এখানে টপ সেক্টর হচ্ছে, দেখুন টপ সেক্টর নিয়ে আলোচনা করছি। টপ সেক্টর কি কি রেখেছে? টপ সেক্টর হচ্ছে আইটি সফটওয়্যার সেক্টরে বেশি টাকা লাগানো হয়েছে, 19.97%। আমার এর আগের যে ভিডিও আপনারা দেখেছেন ইনভেস্টকো ইন্ডিয়া টেকনোলজি ফান্ডের উপর আমি লাস্ট ভিডিও করেছি। কারণ দেখবেন আমি টেকনোলজি ফান্ড নিয়ে এর আগেও আরেকটা ভিডিও করেছি, যেটা নাকি ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড, সেটা অনেকটা দিন আগে। কারণ টেকনোলজি সেক্টরটা কেন বলছি, যেমন টেকনোলজি সেক্টর কিন্তু আজকের দিনে ভালো করতে পারে, সেই মোতাবেক এই ফান্ডেও কিন্তু প্রথমে একদম সারিতেই কিন্তু আইটি এবং সফটওয়্যার সেক্টরটাকে রাখা হচ্ছে, যেটা নাকি আসছে দিনে যদি ইউএস ইকোনমি ভালো করতে থাকে, যেটা নাকি আপনারা নিশ্চয়ই শুনেছেন লাস্ট 18 তারিখের যে রাত্রে, মানে আমাদের যেটা রাত্রে সেটা ইউএসের সেটা মর্নিং সকাল ছিল, 18 তারিখে একটা ডিসিশন হয়েছে যেখানে তাদের দেশের ব্যাংক বা তাদের দেশের যে সর্বপ্রধান ব্যাংক সেখানে কিন্তু 0.50% ইন্টারেস্ট রেট কমানো হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্ট রেট কমার ফলে কিন্তু আইটি সেক্টর ভালো করতে পারে ভবিষ্যতে, এবং সেখানে স্টকও কিন্তু চালচলন কিন্তু অনেক গ্রোথ মানে তাদের কিন্তু বৃদ্ধি বাড়ছে, শেয়ার প্রাইস বাড়ছে। তো সেক্ষেত্রে আইটি এবং সফটওয়্যার সেক্টরকে 19.97% অ্যালোকেশন রাখা হয়েছে। এবং আমার এর আগের ভিডিও দেখবেন, সেখানে কিন্তু আমি একটা ফান্ড নিয়ে ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে সুন্দরমের কনজামশন ফান্ড। সেকেন্ড যে সেক্টরটা রাখা হচ্ছে আমার চয়েসেবল সেক্টর, কনজিউমার ডিউরেবল সেক্টর। এবং কনজিউমার ডিউরেবল সেক্টরটা অনেকটা কি, আমরা যে সমস্ত জিনিস প্রত্যেক দিন ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু কনজিউমার ডিউরেবলের মধ্যে পড়ে যায়। তো এই কনজিউমার ডিউরেবল সেক্টরগুলোর মধ্যে প্রায় 15.78% অ্যালোকেশন রেখেছে। থার্ড সেক্টর হচ্ছে অটো কম্পোনেন্ট, অর্থাৎ গাড়ির যন্ত্রাংশ। গাড়ির যন্ত্রাংশ কোম্পানির মধ্যে প্রায় 9.64% অ্যালোকেশন রেখেছে। আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের মধ্যে কিন্তু 8.98% অ্যালোকেশন রেখেছে। 5 নম্বর সেক্টর যেটা রেখেছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, তার 6.64% অ্যালোকেশন রেখেছে। এই গেল টপ 5 আমার সেক্টর অ্যালোকেশন ফান্ডে। এবং এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার স্টক কি অ্যালোকেশন রেখেছে। দেখুন কল্যাণ জুয়েলার্স হচ্ছে 9.65% অ্যালোকেশন রেখেছে। কেন এই ধরনের কোম্পানি এবং সিলেক্টিভ টপ 20 কোম্পানির মধ্যে কিন্তু অ্যালোকেশন রাখা হয়েছে, যেটা নাকি আপনারা দেখবেন আমি কোনো ফান্ডকে প্রমোট করছি না বা কোনো ফান্ড হাউসকে বলছি না যে এই ফান্ডটা ভালো, আমার চয়েসেবল মানে আমার মনে হচ্ছে এই ফান্ডের গ্রোথ হতে পারে, আসছে দিনেও বড় ফান্ড হিসাবে মানে আরও বড় ইউএম করতে পারে। এবং দেখবেন যেসব ফান্ড ভালো মানে আসছে দিনে স্টক সিলেকশন ভালো হয়, সেসব ফান্ড কিন্তু ভালো রিটার্ন আসছে দিনে তৈরি করে। এবং অলরেডি দেখবেন মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে টপ ফান্ড হিসাবে এখন বর্তমান রিটার্নের যদি হিসাবে প্যারামিটারে দেখেন এই ফান্ডটা কিন্তু অনেকটা উপরে আছে। এবং প্রথম স্টক হচ্ছে কল্যাণ জুয়েলার্স, 9.65% অ্যালোকেশন রেখেছে। সেকেন্ড স্টক হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া,
কারণ কল্যাণ জুয়েলার্স ব্যাপারটা মানে প্রথম সারিতে রাখার পেছনেও দেখুন, এটা আমার আবারও বলছি, এটা আমার চয়েসেবল ফান্ডের মধ্যে এটা পড়ে যাচ্ছে। কারণ এর আগে যদি আপনি ভিডিও দেখেন যে যেখানে আমি কনজামশন ফান্ড নিয়ে সুন্দরমের বলেছি, সেখানে কিন্তু কল্যাণ জুয়েলার্স ছিল। আর সেম একই রকমভাবে কিন্তু কল্যাণ জুয়েলার্সকে প্রথম সারির স্টক হিসেবে রাখা হয়েছে। কারণ ভবিষ্যতে যদি কনজামশন বাড়ে আমাদের ইন্ডিয়াতে, তাহলে কিন্তু এই ধরনের স্টক কিন্তু খুব ভালো করতে পারে। এবং কল্যাণ জুয়েলার্স হচ্ছে এমন একটা কোম্পানি, ভবিষ্যতে কিন্তু বড় কোম্পানি হিসেবে, টাইটানের মতো বড় কোম্পানি হিসেবে হতে পারে, যেটা মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে আছে, ভবিষ্যতে বড় কোম্পানি হিসেবে হতে পারে। সেজন্য এই কোম্পানি কিন্তু ফার্স্টে অ্যালোকেশন রাখা হয়েছে। এবং এইটা যেটা বলা হচ্ছে, যেটা ইউএস যদি ইকোনমি রিকভারি পথে থাকে এবং ইউএসএ যদি আস্তে দিনে চাহিদা বাড়ে, কনজামশন বাড়ে ওদের দেশে, তাহলে কিন্তু কল্যাণ জুয়েলার্সের চাহিদাটা তারা যে এক্সপোর্ট করবে তাদের গহনা, তা আমাদের দেশে ইন্ডিয়াতে মেকিং হয় এবং সেটা কিন্তু বিদেশে পাড়ি দেয় এবং বিদেশের লোকেরা সেটা কনজামশন করে। ফলে এই ক্ষেত্রে কিন্তু কনজামশনের মানে ক্ষেত্রে কিন্তু এই কল্যাণ জুয়েলার্সের চাহিদা বাড়তে পারে। পলিক্যাব ইন্ডিয়া সেকেন্ড স্টক আছে। তো এটা একটা মানে আপনার মানে মানে আমাদের যে ঘরের যে ওয়ারিং হয় সেক্ষেত্রে তারের কোম্পানি। তো পলিক্যাব ইন্ডিয়া এই কোম্পানিও খুব ভালো কোম্পানি একটা, যার দেখা যাচ্ছে যে 20% গ্রোথ করছে এইসব কোম্পানিগুলো। কল্যাণ জুয়েলার্সের লাস্ট কোয়ার্টার প্রায় 27% গ্রোথ করেছে। পারসিস্টেন্ট সিস্টেম, এটা একটা আইটি সেক্টর কোম্পানি আছে, 3 নম্বর কোম্পানি, সেখানে প্রায় 8.80% অ্যালোকেশন রাখা হয়েছে। 4 নম্বর কোম্পানি হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। এটা 80 দিনের একটা বড় কোম্পানি এবং এমনকি মনে করা হচ্ছে যে আমাদের দেশের যে এখন মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি আছে, যেমন আপনার বাজাজ ফাইন্যান্স, যেটা নাকি মোটামুটি সবাই মোটামুটি আমরা নামটা জানি, কারণ কি বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সব লোন টোন সবাই যে ছোট ছোট জিনিসপত্র বা নিত্য নৈমিত্তিক জীবনে আমরা মানে যে সমস্ত আমরা ব্যবহার মানে ফ্রিজ টিভি যে কোনো জিনিস কিনলে আমরা বাজাজ ফাইন্যান্সের ইএমআই সিস্টেমে আমরা সেগুলো নিই। তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসও সেই ধরনের একটা কোম্পানি, এনবিএফসি কোম্পানি হিসাবে তাকে প্রতিস্থাপিত করবার পরিকল্পনা আছে। সেই জন্য এখানে ফান্ড ম্যানেজার কিন্তু 4 নম্বর কোম্পানি হিসেবে রেখেছে। 5 নম্বর কোম্পানি, এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেন, তো 5 নম্বর স্টক হচ্ছে কোফোর্জ আছে, 6.37% অ্যালোকেশন রাখা হয়েছে। এটাও একটা আইটি সেক্টর স্টক আছে। টিউব ইনভেস্টমেন্ট ইন্ডিয়া যে কোম্পানিটা আছে, এটা কিন্তু 6 নম্বর স্টক হিসেবে আছে। এটা কিন্তু একটা অটো সেক্টর মানে অটো ইন্ডাস্ট্রি স্টক আছে। ভোল্টাস লিমিটেড যেটা আছে 5.47% অ্যালোকেশন আছে। এইটা কিন্তু আজকের দিনের যা মানে বলার নেই আর কিছু, মানে যেভাবে আমরা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং মানুষের এসি ছাড়া কিন্তু আমরা চলতে পারছি না, সেক্ষেত্রে আসছে দিনেও কিন্তু এর চাহিদা থাকবে। সেহেতু ভোল্টাস লিমিটেডকে রাখা হয়েছে 7 নম্বর কোম্পানিকে। 8 নম্বর কোম্পানিকে রাখা হয়েছে জোম্যাটো লিমিটেড। জোম্যাটোর মাধ্যমে আমরা যে সমস্ত প্রত্যেক দিনের যে লাইফস্টাইল বদলে গেছে এবং মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে ধীরে ধীরে, তাই জন্য আমরা কিন্তু জোম্যাটোর মাধ্যমে অনলাইনে খাবার ডেলিভারি নিচ্ছি এবং সেটা আমরা চটজলদি পেয়ে যাচ্ছি। তো যাই হোক, তারপরের কোম্পানি 9 নম্বর কোম্পানি হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি লিমিটেড, যেটা নাকি হচ্ছে অফরোড অফরোড যে টায়ার তৈরি করা কোম্পানি। যে সমস্ত গাড়ি মানে রাস্তার বাইরে চলে, যেমন ধরুন ট্রাক্টর আছে বা যেগুলো রেসিং কার আছে, সেই ধরনের গাড়ি বা ক্রেন আছে, এই ধরনের কিন্তু মানে কোম্পানি টায়ার তৈরি করে এই ধরনের জিনিসের। কেপিআইটি টেকনোলজি আছে, এটাও একটা কিন্তু কেপিআইটি টেকনোলজি কিন্তু একটা মানে আমাদের যে ইভিকেল সেক্টরের কোম্পানি। আর সেদিনে কিন্তু এই কোম্পানি কিন্তু আপনার টেকনোলজি ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আনছে। দীপক নাইট্রেট 11তম কোম্পানি। তারপর আছে ম্যাক্স হেলথ ইনস্টিটিউট, যেটা একটা হেলথ কেয়ার সেক্টর স্টক এবং সেটার মধ্যেও কিন্তু অ্যালোকেশন রাখা হয়েছে। তারপর আছে সুজলন এনার্জি লিমিটেড, 13তম কোম্পানি সুজলন এনার্জি লিমিটেড। 14তম কোম্পানি হচ্ছে আপনার অরবিন্দ ফার্মা আছে,
একটা ওষুধের মেডিসিন কোম্পানি। 15তম কোম্পানি আছে দীপক ফার্টিলাইজার, এটা একটা সারের ফার্টিলাইজার কোম্পানি আছে। তো মোটামুটি এই কটা স্টকের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আমার যেটা এই ফান্ডটা কেন ভালো লাগছে, আসছে দিনে কিন্তু এই ধরনের যে স্টকগুলো নেওয়া হয়েছে তারা কিন্তু মার্কেটের প্রায় ধরুন যে স্টকগুলো নাকি মানে সেলস গ্রোথ প্রায় ধরুন 20% বা 15% আবাব করছে, সেই ধরনের কোম্পানি কিন্তু আজকের দিনের একটা বড় কোম্পানি হিসাবে পরিণত হতে পারে। এবং ফান্ড ম্যানেজারের যে থিঙ্কিং বা ফান্ড ম্যানেজারের যে থট প্রসেস আছে, সিলেক্টিভ স্টকের মধ্যে কিন্তু ফান্ডটাকে সীমাবদ্ধ রাখা হয়েছে, ওভারঅল ডাইভার্সিফিকেশনও রাখা হয়েছে। ফিনান্সিয়াল সেক্টরে কম অ্যালোকেশন আছে ফান্ডে, কিন্তু ভবিষ্যতে হয়তো তার কাছে ফান্ড ম্যানেজারের হাতে যথেষ্ট টাকা রয়ে গেছে যে নাকি ভবিষ্যতে যদি ফান্ড ম্যানেজার চায় মার্কেট কোনো কারেকশন হলে সেই সময় কিন্তু সে ফিনান্সিয়াল সেক্টরে অ্যালোকেশন নিতে পারে। তো আজকে এইটুকুনি বলেই আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।